আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি উচ্চতর গণিত তৃতীয় অধ্যায়ের উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 অনুশীলন ই পাঠশালা এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি আজমাইন মাহাতাব। তাহলে চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাস শুরু করি। তোমাদের যে উপপাদ্য 3 বইয়ে আছে, এই উপপাদ্য 3 এর কিন্তু একটা সুন্দর নাম আছে। এই নামটা হচ্ছে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। তোমাদের বইয়ে যে উপপাদ্য 3 আছে, এই উপপাদ্য 3 এর একটা সুন্দর নাম আছে। এই নামটা হচ্ছে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। আচ্ছা, তাহলে চলো আমরা এরপরে আগাই। আমি বোর্ডের মধ্যে সাধারণ নির্বাচনটা লিখে রেখেছি। ভাইয়া, সাধারণ নির্বাচন জিনিসটা কি? সাধারণ নির্বাচন হচ্ছে তোমার প্রশ্ন, তোমাকে যে প্রশ্নটা দিছে এই প্রশ্নটাই হচ্ছে তোমার সাধারণ নির্বাচন। আমি কি বুঝতে পারছি? তোমরা এক কথায় মনে রাখো, প্রশ্নটাই হচ্ছে সাধারণ নির্বাচন, অর্থাৎ তোমাকে যা করতে বলছে ওইটাই সাধারণ নির্বাচন। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা আমাদের মূল ক্লাস শুরু করার আগে একটা দুটো শব্দ নিয়ে আলোচনা করি। যে শব্দগুলো যদি আমরা আগে থেকে জানি, আমাদের উপপাদ্যটা বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, দেখো প্রথমে আমরা যে শব্দটা নিয়ে একটু বোঝার চেষ্টা করবো, ওইটা হচ্ছে বিপরীত। ওইটা হচ্ছে আমাদের বিপরীত। এরপর হচ্ছে আমাদের সন্নিহিত। ঠিক আছে, এখন আসো ভাইয়া, সন্নিহিত মানে কি? তোমরা সবসময় মনে রাখবা ভাইয়া, সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি। সন্নিহিত মানে কি বুঝায়? পাশাপাশি। ঠিক আছে, আরেকটা মিনিং হয়, এটা হচ্ছে লাগানো। তাহলে তোমরা যখন আজকে থেকে সন্নিহিত শব্দটা শুনবা, তোমরা সবসময় মাথায় রাখবা হচ্ছে এটা বুঝায় পাশাপাশি নাইলে লাগানো। ওকে, তাহলে ভাই একটা উদাহরণ দেন। আমরা যদি তোমাকে একটা উদাহরণ দিই, দেখো আমার কাছে কিন্তু একটা চতুর্ভুজ আছে। তো এই চতুর্ভুজের নাম ধরো আমরা দিয়ে দিলাম এ বি সি ডি, আমরা নাম দিয়ে দিলাম। তো এখন দেখো এই এ বি বাহুর পাশাপাশি কোনটা আছে? বিসি বাহু আছে না? তাহলে আমরা বলতে পারি হচ্ছে আমার এ বি বাহুর সন্নিহিত হচ্ছে কি? বিসি বাহু। এ বি বাহুর সন্নিহিত হচ্ছে বিসি বাহু। অথবা তুমি যদি এই অর্থটাও নাও, তখন কি হচ্ছে দেখো আমার এ বি বাহুর সাথে বিসি বাহুটা কি আছে? লাগানো আছে। অথবা এ বি বাহুর সাথে এই যে এ ডি বাহু, এ বি বাহুর সাথে এ ডি বাহুটা কি আছে? লাগানো আছে। অথবা বইয়ের ভাষায় হচ্ছে সন্নিহিত আছে। ওকে, আচ্ছা এখন দেখো যে আমার এই যে এ বি বাহুর সাথে কিন্তু বিসি বাহু এবং এ ডি বাহু হচ্ছে সন্নিহিত। ওকে, কিন্তু তোমরা যদি খেয়াল করো, এ বি বাহুর বিপরীত বাহু হচ্ছে কোনটা? ঠিক বিপরীতে কোনটা আছে? ডিসি বাহু। এ বি বাহুর বিপরীত বাহু হচ্ছে ডিসি বাহু। ডিসি বাহু হচ্ছে আমাদের এ বি বাহুর কি? বিপরীত বাহু। বিপরীত শব্দটা তোমরা মোটামুটি বুঝো, কিন্তু তোমাদের সন্নিহিত শব্দটাতে সমস্যা হয়। সন্নিহিত মানে কি ভাইয়া? পাশাপাশি থাকবে, অথবা লাগানো থাকবে। আমি কি বুঝতে পারছি? একটু যদি তোমরা খেয়াল করো, দেখো আমার হাতে কিন্তু মার্কার আছে। তোমরা দেখতেছো। এই মার্কারের মধ্যে আমি যদি বলি আমার লাল মার্কারের সাথে লাগানো কোনটা? নীল মার্কার। আমার লাল মার্কারটার সাথে কিন্তু সবুজ মার্কার অথবা কালো মার্কারটা কি নাই? লাগানো অবস্থায় নাই। ওকে, এখন দেখো এই লাল মার্কারটার সাথে নীল মার্কারটা যেহেতু লাগানো অবস্থায় আছে অথবা পাশাপাশি আছে, এই জন্য আমি বলতে পারি লাল মার্কারের সন্নিহিত মার্কার কোনটা? নীল মার্কার। বুঝতে পারছি? এরপর আসলে এভাবে বলতে পারি এই সবুজ মার্কারটার পাশে যেহেতু কালো মার্কারটা লাগানো আছে, এই জন্য আমি কি বলতে পারি? সবুজ মার্কারের সন্নিহিত মার্কার কোনটা? কালো মার্কার। অথবা কালো মার্কারের সন্নিহিত মার্কার হচ্ছে নীল মার্কার। কেন? কারণ হচ্ছে কালোর সাথে নীলটা লাগানো আছে, অথবা সবুজটাও কিন্তু লাগানো আছে। তাহলে তোমরা বুঝতে পারতেছো হচ্ছে সন্নিহিত মানে কি? পাশাপাশি থাকবে অথবা হচ্ছে লাগানো থাকবে। ওকে, আমরা একটা ত্রিভুজ দিয়ে উদাহরণটা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমি একটা ত্রিভুজ আঁকলাম। এটা হচ্ছে আমার এ বি সি, এটা হচ্ছে আমার এ বি সি ত্রিভুজ। ওকে, এখন দেখো আমার ধরো এখানে একটা কোণ আঁকলাম। এই কোণটার নাম কি বলো তো ভাইয়া? এ বি সি। এটা হচ্ছে বি কোণ। এই কোণটার নাম হচ্ছে বি কোণ। অথবা আমরা এটাকে কি বলতে পারি? আমরা এটাকে বলতে পারি হচ্ছে কোণ এ বি সি। মানে তুমি যে কোণটা থাকবে ওকে কোথায় রাখবা? ওকে মাঝখানে রাখবা। এ বি সিটা কার নাম? এই কোণটার নাম। এই যে এই কোণটার নাম। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমার এই কোণটার সাথে লাগানো, বি কোণটার সাথে লাগানো কোন বাহু বলুন তো সবাই? এই যে আমার এ বি বাহু এবং বিসি বাহু। এ বি বাহু এবং বিসি বাহু হচ্ছে আমার এই বি কোণের সাথে লাগানো। এই যে দেখেন, এই যে লাগানো। আমি কি বুঝতে পারছি? অথবা আমার এই বি কোণের সাথে এ বি বাহু এবং বিসি বাহু হচ্ছে পরস্পর কি? পাশাপাশি। আমার এই কোণটা যেহেতু পাশাপাশি এ বি এবং বিসি বাহু, তা আমি বলতে পারি হচ্ছে বি কোণের সন্নিহিত বাহু হচ্ছে এ বি এবং বিসি। তোমরা শুধু মনে রাখো হচ্ছে লাগানো। ঠিক আছে, এই যে দেখো আমার বি কোণের সাথে লাগানো কোনটা?
বিসি বাহু এবং এবি বাহু। তাহলে আমি কি বলতে পারি ভাইয়া, আমার বিসি বাহু এবং এবি বাহু হচ্ছে বি কোণের সন্নিহিত বাহু, অর্থাৎ বি কোণের সাথে লাগানো বাহু। তোমরা যদি একটা বিষয় খেয়াল করো, ওইটা হচ্ছে এই যে দেখো, এসি বাহু কি আমার বি কোণের সাথে লাগানো আছে? না। হ্যাঁ, আমার এসি বাহু বি কোণের সাথে কিন্তু লাগানো নাই। আমরা কি বলতে পারি, দেখো ঠিক বিপরীতে অবস্থান করতেছে না? হ্যাঁ, এসি বাহুটা বি কোণের বিপরীতে অবস্থান করতেছে না? তাহলে আমি কি বলতে পারি, এসি বাহুটা হচ্ছে কোণ বি এর বিপরীত বাহু। এসি বাহুটা হচ্ছে কোণ বি এর কি বাহু ভাইয়া? বিপরীত বাহু। আশা করি এর মধ্য দিয়ে তোমাদের সন্নিহিত এবং বিপরীত এর উপর কনসেপ্টটা মোটামুটি হলেও ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে ভাই আমি একটু লাস্ট বার যদি আরেকবার বলি, সন্নিহিত মানে কি? লাগানো থাকবে অথবা পাশাপাশি থাকবে। লাগানো থাকবে অথবা পাশাপাশি থাকবে। সন্নিহিত যে সবসময় বাহু সন্নিহিত হবে এরকম না, কোণের সন্নিহিত বাহু হইতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকসে চলে যাই। আসো, তোমাদের এই উপপাদ্যটা পড়ার জন্য পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে ধারণা থাকতে হবে। পাশাপাশি হচ্ছে লম্ব বিক্ষেপ তোমাদের পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে ধারণা থাকতে হবে, প্লাস হচ্ছে লম্ব বিক্ষেপ সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমরা যারা লম্ব বিক্ষেপটা বুঝো না এতটা ভালো, বুঝতে তো আলহামদুলিল্লাহ, যারা বুঝো না তাদের কোনো টেনশন করার দরকার নেই। ভাইয়া লেকচার 1-এ লম্ব বিক্ষেপটা মোটামুটি আমি ভালো করে বুঝাইছি, তোমরা চাইলে ওই ক্লাসটা করে আসতে পারো, আমি এখানে হালকা করে বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন লম্ব বিক্ষেপটা একটু খেয়াল করো। ভাইয়া খুব সংক্ষেপে বলতেছি। লম্ব বিক্ষেপটা একটু খেয়াল করো। লম্ব বিক্ষেপটা দেখো সবাই, ধরো আমার একটা বাহু আছে, এই বাহুটার নাম হচ্ছে এবি বাহু, ঠিক আছে? এখন আমি হচ্ছে এবি, একটু খেয়াল করবা, এবি বাহুর উপর শতটা লাগবে, সবাই মার্ক করবা, এবি বাহুর উপর। এই যে দেখেন, আমি এখানে আরেকটা রেখাংশ আঁকলাম, এটার নাম ধরো তোমরা সিডি, ঠিক আছে? আমরা কি করতে চাচ্ছি ভাইয়া? আমরা চাচ্ছি হচ্ছে এবি বাহুর উপর সিডি এর লম্ব বিক্ষেপ আঁকতে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কার লম্ব বিক্ষেপ আঁকতে চাচ্ছি? সিডি এর লম্ব অভিক্ষেপ আমরা আঁকতে চাচ্ছি। ওকে, তো এখন লম্ব বিক্ষেপ আঁকার জন্য আমাদের কি করতে হবে ভাইয়া? এই যে দেখো, সিডি রেখাংশে কয়টা প্রান্তবিন্দু? 2টা প্রান্তবিন্দু আছে। একদম এক সাইডে কোন যে বিন্দুগুলা, একদম সর্বশেষ যে বিন্দুগুলো, ওগুলোকে আমরা প্রান্তবিন্দু বলতেছি। এখন দেখো, সিডি বাহুর কিন্তু 2টা প্রান্তবিন্দু আছে, এই একটা এবং এই একটা। এই যে 2টা প্রান্তবিন্দু আছে, এই 2টা প্রান্তবিন্দু থেকে আমরা যার উপর লম্ব বিক্ষেপটা আঁকবো, ওইখানে 2টা কি আঁকবো? 2টা লম্ব আঁকবো। দেখো তো ভাইয়া, 2টা লম্ব আঁকার পর এই জোনটা সীমাবদ্ধ হয়ে গেছে না? তাহলে এই জোনটার দৈর্ঘ্যই হচ্ছে আপনার লম্ব বিক্ষেপ। আমি কি বুঝতে পারছি? তাহলে আমাদের এই যে 2টা প্রান্তবিন্দু থেকে আমরা লম্ব আঁকলাম, ওই লম্বটা হচ্ছে এবি থেকে যে অংশটা কি করছে, সেপারেট বা আলাদা করছে, ওইটা হচ্ছে আমার কি, ওই দৈর্ঘ্যটাই হচ্ছে আমার লম্ব বিক্ষেপ। আমি যদি এখন এক কথায় বলি, ওইটা হচ্ছে এবি বাহুর উপর সিডি বাহুর লম্ব বিক্ষেপ। কোনটা? এই যে এইটা। আমরা যদি নাম দিয়ে দিই, ধরো সি প্রাইম ডি প্রাইম, ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিলাম, তোমরা ইচ্ছে করলে যে কোনো নাম দিতে পারো। হ্যাঁ, এখন আসো, একটু বিষয় খেয়াল করো, সেম কনসেপ্টটা আমি আরেকটু বলতেছি। দেখো, আমার ধরো এটা হচ্ছে সেম এবি বাহু। ওকে, তো এখন ধরো আমার এটা হচ্ছে, এই যে দেখো, আমার এটা হচ্ছে সিডি বাহু, তো আমি সিডি বাহুর সি প্রান্তটাকে একটু করে নামাচ্ছি। এই যে নামাচ্ছি, নামাই একদম এবি বাহুর সাথে লাগাই দিচ্ছি। এই যে দেখো, এটা সি প্রান্ত ছিল না, এই যে দেখো, এটা সি প্রান্ত ছিল না, আমি এই সি প্রান্তটাকে নামাই একদম লাগাই ফেলছি। কার সাথে লাগাইছি? এবি রেখার সাথে লাগাই ফেলছি। একটু খেয়াল করো, তো আমার চিত্রটা কিরকম হবে? তখন আমার চিত্রটা হবে হচ্ছে ভাইয়া এই যে এরকম, রাইট? তখন আমার চিত্রটা হবে হচ্ছে এরকম। তাহলে আমার সি প্রান্ত বিন্দু যেটা, ওইটা কিন্তু এবি এর উপর ওভারল্যাপ করছে অথবা প্রতিস্থাপিত হয়েছে। আমি একটু ছোট করে আঁকি, কথা বুঝতে পারছি? তো এখন আমরা লম্ব বিক্ষেপ আঁকতে যাচ্ছি। এখন আমাদের কি করতে হবে? এবি এর উপর সিডি লম্ব বিক্ষেপ আঁকতে হবে। কি করব আমরা সিডি এর 2টা প্রান্তবিন্দু থেকে এবি এর উপর লম্ব আঁকবো। এই যে দেখো একটা প্রান্তবিন্দু, এই যে দেখো একটা প্রান্তবিন্দু, তো এই প্রান্তবিন্দু থেকে একটা লম্ব আঁকলাম। ওকে, এই প্রান্তবিন্দু থেকে একটা লম্ব আঁকলাম। যেহেতু আমার সি প্রান্তবিন্দুটা এবি এর উপর প্রতিস্থাপিত হয়েছে অথবা এবি বাহুর উপরেই আছে, তো এখানে লম্বে যে লম্বটা আঁকবো ওটা কিন্তু একদম দেখাই যাবে না, অর্থাৎ ওই লম্বটার দৈর্ঘ্য কিন্তু একদম শূন্য। ওকে,
তাহলে আমার সীমাবদ্ধ অঞ্চল কোনটা দেখেন তো? সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে এইটা। আমি কি বুঝতে পারছি? তাহলে আমাদের এই সীমাবদ্ধ অঞ্চলটাই হচ্ছে এই বাহুটার, সিডি বাহুটার লম্ব বিক্ষেপ কার উপরে? এবি এর উপরে। এটা আমি নাম দিয়ে দিচ্ছি, তোর ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিচ্ছি ভাইয়া। এটা হচ্ছে সি প্রাইম ডি প্রাইম। ওকে, তাহলে আমার সি প্রাইম ডি প্রাইম হচ্ছে এবি বাহুর উপরে সিডি বাহুর লম্ব বিক্ষেপ। ওকে, আচ্ছা, তো এখন এই যে সি প্রান্ত বিন্দু থেকে আমরা লম্বটা আঁকতে পারি নাই, এটা হচ্ছে লম্বটা আসলে আঁকছি, কিন্তু এটা দৈর্ঘ্য এতটাই ছোট যে এটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ হচ্ছে প্রান্ত বিন্দু সিটা হচ্ছে এবি বাহুর উপর প্রতিস্থাপিত হয়েছে, তাই। বুঝছো? তাহলে আমাদের মোটামুটি এটা হচ্ছে হালকার উপর ঝাপসা করে লম্ব বিক্ষেপ। আমরা এখন মূল পড়াতে চলে যাই, ঠিক আছে? তো এটাই আর কি। একটা কথা ভাই বুঝতে বলি, ওইটা হচ্ছে তোমরা সবাই জানো, আয়তক্ষেত্র আছে না ভাইয়া? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার। ঠিক আছে, এই যে দেখো তোমার একটা বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্র মানে কি? যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান। তাহলে এইটার দৈর্ঘ্য যদি মিটার হয়, এটা দৈর্ঘ্য মিটার, এটা দৈর্ঘ্য মিটার, এটা দৈর্ঘ্য মিটার। তো সূত্র কি? সূত্র হচ্ছে বাহু স্কয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলে সূত্র, তার মানে হচ্ছে এ স্কয়ার। তুমি যদি কখনো পাও বর্গক্ষেত্র অথবা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই শব্দগুলো যদি পাও, তাহলে তার মাথার উপরে কি করবা? স্কয়ার বসাই দিবা। ভাইয়া বুঝতে পারছি? আবার বলতেছি, তুমি যদি বর্গক্ষেত্র শব্দটা অথবা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শব্দটা যদি পাও, তখন মাথার উপর সুন্দর করে স্কয়ারে বসাই দিবা। কেন? কারণ হচ্ছে সূত্র থেকে আসছে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। তোমরা সবাই স্থূলকোণ কাকে বলে আশা করি জানো। স্থূলকোণ হচ্ছে যেই কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড়। ধরো তোমার এখানে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, এই যে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন আমি এই বাহুটাকে যদি একটু এদিকে হেলাই দিই, অর্থাৎ বাঁকা করে দিই, তখন কীরকম হবে দেখেন তো ভাইয়া? তখন আপনার এরকম হবে না? তার মানে হচ্ছে আপনার এই কোণটার মান যদি 90 ডিগ্রি হয়, যেহেতু আমি একটু হেলাই দিছি, তাহলে অবভিয়াসলি এই কোণটার মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি এর চেয়েও বড় হবে। ওকে, তাহলে ভাইয়া কি বলতেছি? স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। ওকে, তাহলে ভাইয়া আমার এই কোণটা হচ্ছে স্থূলকোণ। হ্যাঁ, এখন আসলে স্থূলকোণ কাকে বলে আমরা জানলাম। স্থূলকোণের ত্রিভুজ কাকে বলে? ভাইয়া একটা ত্রিভুজে কোণ থাকবে কয়টা? 3টা। তো এখন এই 3টা কোণের মধ্যে, একটা ত্রিভুজে 3টা কোণ থাকে, এই 3টা কোণের মধ্যে যদি একটা কোণ এর মান স্থূলকোণ হয়, ওই ত্রিভুজটাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। আবার বলতেছি, যে ত্রিভুজের যে কোনো একটা কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি এর থেকে ছোট, অর্থাৎ স্থূলকোণ, ওই ত্রিভুজকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। হ্যাঁ, আচ্ছা, তোমরা আগে থেকে জানতা, জাস্ট আমরা একবার রিভাইজ করলাম আর কি। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমাদের সাধারণ নির্বাচনে কি বলছে, আমরা মানে ছোটকাল থেকে এই নির্বাচন শব্দটাকে নির্বাচন লিখে আসতাম আর কি। তো এক পর্যায়ে অবশ্য আমরা কারেকশন করতে পারছি, কিন্তু আমরা একটা বড় সময় হচ্ছে মানে এই নির্বাচন শব্দটা নির্বাচন লিখে আসছি। এটা আসলে নির্বাচন নয়, নির্বাচন। ওকে, তাহলে দেখো স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে ভাইয়া আমি একটা প্রথমে সমান দিলাম, একটা সমান দিলাম। হ্যাঁ, এরপর কি বলছে দেখো, স্থূলকোণী ত্রিভুজের, তার মানে আমাদের একটা স্থূলকোণী ত্রিভুজ লাগবে। হ্যাঁ, স্থূলকোণী ত্রিভুজের, এই যে দেখেন ভাইয়া এখানে একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকছি, এটা হচ্ছে এ বি সি। আপনি আপাতত এই অংশটার দিকে দেখিয়েন না, এই অংশটার দিকে দেখিয়েন না, আপনি শুধুমাত্র এ বি সি এর দিকে দেখেন। ওকে, দেখেন তাহলে এ বি সি, এ বি সি, এ বি সি হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। আপনাকে তো এখানে বলে নাই যে এর ত্রিভুজটা হইতে হবে এক্স ওয়াই জেড, এটাও বলে নাই ত্রিভুজটা হইতে হবে এবিসি, এটাও বলে নাই ত্রিভুজটা হইতে হবে ডাব্লিউ ওয়াই জেড। যেহেতু প্রশ্ন করতেই আপনাকে ওই ত্রিভুজটার নাম নির্দিষ্ট করে দেওয়া হয় নাই, তাই আপনি বলবেন হচ্ছে মনে করি এবিসি হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। ওকে, তাহলে আমি যে কথাটা বলছি এটা একটু লিখে ফেলি ভাইয়া। আমি কি বলতেছি? আমি বলতেছি হচ্ছে সাধারণ নির্বাচন। ভাইয়া সাধারণ নির্বাচন বলতে কি বোঝায়? তোমাকে প্রশ্ন পড়ে পড়ে কিন্তু একটা চিত্র আঁকতে হবে। ঠিক আছে, তোমাকে প্রশ্নটা পড়ে পড়ে একটা চিত্র আঁকতে হবে। দেখো তুমি চিত্র আঁকার সময় যে কাজগুলো করছিলা, ওই কাজগুলোর বিবরণটাই হচ্ছে বিশেষ নির্বাচন। আবার বলতেছি ভাইয়া, প্রশ্নটা পড়ে পড়ে তুমি চিত্রটা আঁকছো,
এখন চিত্র আঁকার সময় তুমি যে কাজগুলো করছো ওই কাজগুলোর বিবরণ হচ্ছে তোমার বিশেষ নির্বাচন। ওকে ভাইয়া, একটু ভালো করে খেয়াল করো, আশা করি বুঝবা, ইনশাল্লাহ বুঝবা, চিন্তা করিও না, বুঝবা ইনশাল্লাহ। দেখো স্থূলকোণী ত্রিভুজের, তার মানে ভাইয়া তোমার থেকে স্থূলকোণ লাগবে, অবশ্যই লাগবে। আমি একটু লিখে ফেলি, আমি তাহলে কি লিখতেছি দেখো, তাহলে মনে করি এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, মনে করি এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা তাহলে এই যে দেখেন আমার এবিসি হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। আমার স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে একটা কোণের মান স্থূলকোণ অথবা 90 ডিগ্রি থেকে বড়। ঠিক আছে, এই যে আমার এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকলাম, এটা আমি লিখছি শুধুমাত্র, আর কিছু করি নেই। এখন এই ত্রিভুজটার স্থূলকোণ কোনটা দেখেন তো? এই সি কোণটা আপনার স্থূলকোণ না স্যার? এই সি কোণটা স্থূলকোণ না? তাহলে আমরা কথাটা একটু লিখে ফেলি। হ্যাঁ, তাহলে মনে করি এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ যার কোণ কোনটা? এ সি বি। এই যে দেখেন সি কোণটা স্থূলকোণ না স্যার? যার কোণ সি হলো স্থূলকোণ, যার কোণ সি হলো কি কোণ স্যার? স্থূলকোণ। ওকে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা এখন আসেন ভাইয়া, আপনার এটা স্থূলকোণ না? এখন প্রশ্ন বলছে হচ্ছে স্থূলকোণের বিপরীত বাহুর উপর বিপরীত বাহু, স্থূলকোণের বিপরীত বাহু। তাহলে আপনার সাথে এটা স্থূলকোণ হয়, এর বিপরীত বাহু কোনটা? এই যে দেখেন আপনার এর বিপরীত বাহু এবি না? এর বিপরীত বাহু কোনটা স্যার? এবি না? তাহলে এখন কি বলছে? এর বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু হচ্ছে এবি। কার বিপরীত বাহু? স্থূলকোণের বিপরীত বাহু। হ্যাঁ, স্থূলকোণের বিপরীত বাহু। তাহলে স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি। কি করতে বলছে? বর্গক্ষেত্র আঁকতে বলছে। ভাইয়া একটু আগে তোমাদেরকে বললাম যে যদি বর্গক্ষেত্র অথবা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শব্দটা থাকে মাত্রার উপর কি দিবা? স্কয়ার দিবা। বলছি কিনা? ঠিক আছে, আবার বলতেছি, যদি বর্গক্ষেত্র অথবা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শব্দটা থাকে মাত্রার উপর কি দিবা? স্কয়ার দিবা। তাহলে আমরা এখানে বর্গক্ষেত্র শব্দটা আছে কি নাই? আছে, এই জন্য আমরা স্কয়ার দিলাম। কার উপর স্কয়ার দিলাম? স্থূলকোণের বিপরীত বাহুর উপর। ওকে, তাহলে ভাই স্থূলকোণের বিপরীত বাহু কোনটা? এবি। ভাই লিখে ফেলি। আচ্ছা, তার কোণ সি কোণটা হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে কোনটা ভাইয়া? এবি। ওকে, আচ্ছা তো এখন আসেন এরপরে কি বলছে? তাহলে আপনার এই পার্টটা শেষ, এটা হচ্ছে আপনার একটা পার্ট। এরপর দেখেন ভাইয়া নীলকালি দিয়ে যে এই পার্টটা লিখছে ওইটা নিয়ে একটু আলোচনা করি। কি বলছে? ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর। ওই কোণের সন্নিহিত, ভাইয়া এখানে ওই কোণ বলতে কোন কোণটা বুঝাইছে? ওই কোণ বলতে স্থূলকোণটাই বুঝাইছে। তাহলে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু। তাই দেখেন সন্নিহিত মানে তো আপনাদেরকে শুরুতে বললাম যে লাগানো। তাহলে আমার ওই কোণ মানে হচ্ছে আপনার স্থূলকোণ, তো ওই কোণের সাথে লাগানো কোনটা বা কোন কোন বাহু আছে? এগুলো না, এগুলো হচ্ছে আমার বাইরের আবদ্ধ এদিকে দেখেন না। তাহলে আমার এটা হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণের সাথে লাগানো আছে ভাইয়া এইটা, স্থূলকোণের সাথে লাগানো আছে হচ্ছে এইটা। তাহলে আমরা পাইছি হচ্ছে স্থূলকোণের সন্নিহিত বাহু কোনটা, অর্থাৎ স্থূলকোণের সাথে লাগানো বাহু দুইটা কোনটা? একটা হচ্ছে আপনার এসি বাহু আর একটা হচ্ছে আপনার বিসি বাহু। ওকে, তাহলে আমি লিখে ফেলতেছি, একটা হচ্ছে আপনার এসি বাহু আর একটা হচ্ছে আপনার কি বাহু ভাইয়া? বিসি বাহু। ওকে, কারণ প্রশ্ন বলছে হচ্ছে ওই কোণের মানে হচ্ছে স্থূলকোণের সন্নিহিত মানে পাশাপাশি অথবা লাগানো অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি বলবো না, তোমরা বলো আমাকে। বর্গক্ষেত্র অথবা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শব্দটা শুনলে কি করবা? স্কয়ার লাগাই দিবা। এটাই কি করবা? স্কয়ার লাগাই দিবা। কাদের উপর স্কয়ার লাগাচ্ছে? দেখো ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু, এর উপর আমরা সুন্দর করে কি লাগাই দিছি ভাইয়া? স্কয়ার লাগাই দিছি। হ্যাঁ, তাহলে আমাদের বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমাদের এতটুকু শেষ। এখন আমরা এর পরের অংশে আসি, সবুজ কালি দিয়ে যেটা লিখছি, ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহুর যে কোনো একটি। আচ্ছা দেখুন ওই দুই বাহু বলতে কোনটা ভাই? সন্নিহিত বাহু দুইটা না? তাহলে ওই দুই বাহু আমি কেন লিখতেছি দেখেন, একটা হচ্ছে আপনার এসি আর একটা হচ্ছে কোনটা? আর একটা হচ্ছে আপনার বিসি। একটা হচ্ছে এসি একটা হচ্ছে ভাইয়া কি? বিসি। এরপর বলতেছে হচ্ছে ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহুর যে কোনো একটি। তো এখন এই দুইটি বাহু দেওয়া আছে, ওইখান থেকে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে পরবর্তীতে কাজগুলো করতে পারেন। আপনি চাইলে এসিকে নিয়ে কাজ করতে পারেন, চাইলে আপনি বিসিকে নিয়ে কাজ করতে পারেন, আপনার ইচ্ছা।
কোনো সমস্যা নেই, কোনো ধরনের ভুল হবে না। ঠিক আছে, তাহলে ভাই আমি বিসিকে নিয়ে কাজ করতেছি। ওকে, আপনি চাইলে আইসিকে নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কি বলছে, ওই দুই বাহু কোনটা, স্থূলগুণের সন্নিহিত বাহু দুইটা, ওই দুই বাহু যেগুলো একটি ও তার উপর। ঠিক আছে, তাহলে আপনার এখানে বিসি বাহু আছে না, এই যে দেখেন এটা হচ্ছে বিসি বাহু, এটা হচ্ছে আপনার বিসি বাহু। আমি ত্রিভুজ সারিপে রাখলাম। তাহলে আমরা বিসি বাহু, তার উপর অপর বাহু। তাহলে অপর বাহু বলতে কোনটা ভাইয়া, এসি না। আবার দেখেন ওই দুই বাহুর যে কোনো একটি, তাহলে যে কোনো একটি বলতে ভাই বিসিকে নিলাম, ওকে সিলেক্ট করলাম, যে কোনো একটি শেষ। তার উপর বলতে কি, আমি যাকে সিলেক্ট করছি। আবার দেখেন ওই দুই বাহুর যে কোনো একটি, তাহলে আমি যে কোনো একজনকে এখান থেকে নিছি, যাকে নিছি তার উপরে কি হবে, অপর বাহুর লম্ব বিক্ষেপ। আমি যাকে সিলেক্ট করছি তার উপর অবশিষ্ট যে আছে তার লম্ব বিক্ষেপ। ওকে, তাহলে ভাই আপনি যদি এসি সিলেক্ট করতেন, তাহলে এসি এর উপরে বিসি এর লম্ব বিক্ষেপ নিতে হইতো। হ্যাঁ, দেখেন তাহলে আপনার এটা হচ্ছে বিসি, একে আমি সিলেক্ট করছি, এখন ওর উপরে আপনার এসি বাহু কি আঁকতে হবে, লম্ব বিক্ষেপটা আঁকতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে এখন দেখেন আমার বিসি বাহু কিন্তু এখানে শেষ হয়ে গেছে গা, তাহলে আপনি লম্ব বিক্ষেপ আঁকার জন্য কিন্তু এখানে কিছু পাচ্ছেন না। তাহলে আমরা কি করবো ভাইয়া, আমরা করবো হচ্ছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করবো, আপনি পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করবো। ঠিক আছে ভাই, একটু কথাটা লিখে ফেলি। ভাই কি লিখবো এখন, বিসি বাহুকে কি করছি, ডি পর্যন্ত বর্ধিত করি মানে কি, মানে বাড়াইছি আর কি। হ্যাঁ, তো এখন আসেন আমরা কি করতে যাচ্ছি, হচ্ছে এই বাহুটার উপরে, অর্থাৎ বিসি বাহুর উপরে এই যে এসি বাহুর লম্ব বিক্ষেপ আঁকতে যাচ্ছি। তোমাদেরকে ক্লাসের শুরুতে বলছিলাম না, যে দেখো তো তোমার এটা ধরো এবি বাহু বলছিলাম, এটা হচ্ছে আপনার সিডি রেখাংশটা, তো আপনার এটা না লম্ব বিক্ষেপ ছিল, আরেকটা হচ্ছে একদম লাগাই দিয়েছিলাম। তো ওইটার ক্ষেত্রে আমরা এখান থেকে লম্ব বিক্ষেপ আঁকতে, মানে লম্ব আঁকতে পারি না, এটাতে লম্ব আঁকছিলাম এবং এটা হচ্ছে লম্ব বিক্ষেপ। তো ওই কাজটা হচ্ছে আমরা এখানে করতে চাচ্ছি আর কি। তাহলে দেখেন আপনার লম্ব বিক্ষেপ আঁকার জন্য কি আঁকতে হবে, দুইটা প্রান্ত বিন্দু, এই দুইটা প্রান্ত বিন্দু থেকে আমাদের যার উপর আঁকতে যাচ্ছে ওখানে কি আঁকতে হবে স্যার, লম্ব আঁকতে হবে। আমি এই প্রান্ত বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, এই বাহুর এসি বাহুর এই প্রান্ত বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম। তো এইটা লম্ব বিক্ষেপ, মানে এটা লম্বটা আমি আঁকছি, কিন্তু লম্বটা এতটা ছোট যে আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখন দুইটা লম্ব, একটা লম্ব আর একটা বিন্দুর লম্ব যে জায়গাটা দখল করছে, এটা হচ্ছে আপনার লম্ব বিক্ষেপ, এটা হচ্ছে স্যার আপনার লম্ব বিক্ষেপ। কথা বুঝতে পারছে সবাইকে? তাহলে একটু দেখেন সবাই, আমি কি করতে পারি, আপনার বিসি বাহুকে ডি না, এটা ই লিখি, বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি। ঠিক আছে, তাহলে ই পর্যন্ত বর্ধিত করে এরপর কি করছি, বিই বাহুর উপর এ ডি লম্ব আঁকি। বিই বাহুর উপর কি করতেছি, বিই বাহুর উপর এডি লম্ব আঁকি। স্যার বুঝতে পারছি? তাহলে আপনার লম্ব বিক্ষেপ কোনটা, লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি, যে অংশটা দখল করছে ওইটা হচ্ছে আপনার সিডি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, দেখে বলেন তো, আমরা বলতে পারি হচ্ছে বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ কোনটা, সিডি। ঠিক আছে, তাহলে আপনার এই যে বিসি বাহুর, আমি এটা একটু মুছে দিই, তাহলে আপনার বিসি বাহুর বর্ধিতাংশ লেখাটা একটু বুঝে আছে না মনে হয়, একটা আমি লিখি ভালো করে, বাহুর বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকি। ঠিক আছে, এরপর কি বিসি বাহুর উপর এসি বাহুর, বিসি বাহুর উপর এসি বাহুর, বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ কোনটা, সিডি। ঠিক আছে,
তোমরা না বুঝতে কিন্তু অবশ্যই প্রশ্ন করবে, কমেন্টে করতে পারো অথবা ভাইকে নক দিতে পারো। বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে কোনটা স্যার? সিডি। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে কি আপনার এখানে কি বলছে, ওই দ্বিবাহুর যে কোনো একটি, তাহলে যে কোনো একটি আমরা কাকে নিয়েছিলাম? বিসিকে নিয়েছিলাম। আমরা যে কোনো একটি হচ্ছে বিসিকে নিয়েছিলাম, এই অংশটা একটু খেয়াল করিয়েন। যে কোনো একটি বিসিকে নিয়েছিলাম এবং অবশিষ্ট কে ছিল? অবশিষ্ট ছিল হচ্ছে আমার এসি। তো এসিকে নিয়ে কাজ করতে হবে না, এসি এর লম্ব বিক্ষেপকে নিয়ে কাজ করতে হবে। এই যে দেখেন এসি অপরবাহুর লম্ব বিক্ষেপ, অপরবাহু কোনটা আছে আপনার? এসি আছে। এসিকে নিয়ে কাজ করবেন না, এসি বাহুর লম্ব বিক্ষেপ নিয়ে কাজ করতে হবে। প্রশ্ন মানে সাধারণ নির্বাচনে বলে নিছে, ঠিক আছে? তো এখন আসেন, এর আমার এসি বাহুর লম্ব বিক্ষেপ কোনটা? এসি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে আপনার সিডি। তো এখন আমরা এই দুজনকে পাই গেছি, এই দুই বান্দাকে পাই গেছি। কি করতে বলছে? অন্তর্গত লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র। তার মানে হচ্ছে আপনার বিসি বাহু এবং সিডি বাহু, ধর কথা আমি বলতেছি হচ্ছে আপনার বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কথা 10, সিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কথা 5। এখন এটার এই বাহুটা আমি একটু নিয়ে এখানে আঁকছি, এটা হচ্ছে আপনার বিসি বাহু। ওকে, সিডি বাহুটা হচ্ছে এইটা, আমি এটাকে নিয়ে এখানে রাখছি। এটা তাহলে আপনার এটা কি বাহু? এটা হচ্ছে আপনার সিডি বাহু। এটা হচ্ছে আপনার সিডি বাহু। তাহলে আমি সিডি বাহুটার সমান দৈর্ঘ্য নিয়ে এখানেও আঁকতেছি, এইটার সমান দৈর্ঘ্য নিয়ে এখানে আঁকতেছি, ঠিক আছে? দেখেন তো আপনার একটা আয়তক্ষেত্র হয়ে গেছে না? আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। দেখেন তো আপনার এটা আয়তক্ষেত্র হয়ে গেছে না? তার মানে হচ্ছে আপনার ওই দ্বিবাহু নিয়ে, ওই দ্বিবাহুর যে কোনো একটা এবং তার অন্তর্গত লম্ব বিক্ষেপকে নিয়ে আপনি একটা কি আঁকবেন? একটা আয়তক্ষেত্র আঁকবেন, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, ওই দ্বিবাহুর যে কোনো একটি এবং তার লম্ব বিক্ষেপ নিয়ে একটা আয়তক্ষেত্র আঁকছি। তো কি করতে হবে এখন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। স্যার দেখেন তো আপনার এখানে দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য এইটা, প্রস্থ হচ্ছে এটা। আপনি চাইলে মানে প্রস্থ এটা, দৈর্ঘ্য এটা করতে পারেন, তবে দৈর্ঘ্য হচ্ছে যেটার মান একটু বড় এটাকে আমরা দৈর্ঘ্য হিসেবে কাউন্ট করি আর কি, ট্রেডিশনাল দিয়ে। দেখেন তো এখন ওই দ্বিবাহুর যে কোনো একটি তার লম্ব বিক্ষেপে অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আপনাদেরকে একটু আগে একটা কথা বলছিলাম, বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থাকলে স্কয়ার দিতে হবে, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থাকলে কিন্তু স্কয়ার দেওয়া যাবে না। কি করতে হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে বিসি কে দৈর্ঘ্য, সিডি কে প্রস্থ ধরতেছি, তো আমরা কি করতে হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হবে। তাহলে কি বলছে? তাদেরকে নিয়ে যে আপনি আয়তক্ষেত্র করছেন, তারা বলতে কোনটা? ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি করতে হবে এখন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, তার মানে হচ্ছে ক্ষেত্রফল যেটা আসছে ওটা কি করতে হবে? 2 গুণ করতে হবে। হ্যাঁ, দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে আমরা এই অংশটি একটু এখানে আঁকতেছি, দেখেন। তাহলে আমরা এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ কোনটা স্যার? সিডি। আপনি চাইলে বিসি কে প্রস্থ হিসেবে কাউন্ট করতে পারেন, এটা ডাজন্ট ম্যাটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণ এর সমষ্টির সমান, এই জিনিসটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনারা মানে বুঝতে পারেন, একটা কথা চিন্তা করতে পারেন যে স্যার বিশেষ নির্বাচনে আপনি যেভাবে কাজ করতেছেন, প্রমাণটা না জানি কত বড় হয়। একদম প্রমাণটা সোজা, আমার মতে তোমরা বিশ্বাস রাখো, প্রমাণটা একদম পানিবাদ। বিশেষ নির্বাচন যারা বুঝছো ওদের জন্য প্রমাণটা একদম পানিবাদ। আর ভাই আমরা বিশেষ নির্বাচনে তো বিশেষ মানে এক্সট্রা কিছু কাজ করি নাই। তোমার প্রশ্নে যা বলছে সেটা দেখে আমরা একটা চিত্র আঁকছি। চিত্র আঁকতে গিয়ে আমরা যে কাজগুলো করছি ওগুলারই জাস্ট একটা কি করছি, ওগুলারই জাস্ট একটা বিবরণ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কি বিশেষ নির্বাচন, ঠিক আছে? আচ্ছা, তো আপনার এই জিনিসটা কি করতে হবে? প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি এখন? আমরা লিখতে পারি হচ্ছে ভাইয়া, প্রমাণ করতে হবে যে এই জিনিসটা, আপনাকে এই জিনিসটা কি করতে হবে? প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে ভাই আমি একবার রিপিট করতেছি বিশেষ নির্বাচনটা। স্থলকোণী ত্রিভুজের, তাহলে আমরা এ বি সি একটি স্থলকোণী ত্রিভুজ নিলাম। স্থলকোণ কোনটা? কোণ সি। কোণ সিটা হচ্ছে স্থলকোণ। আপনারা এই কোণ সিটাকে এভাবেও লিখতে পারেন, অথবা চাইলে এভাবেও লিখতে পারেন, এ সি বি, অর্থাৎ যে কোণটা ও মাঝখানে থাকলে হইলো, অথবা এর আগে যেভাবে লিখছে ওইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা হবে না, এক ফোঁটাও ভুল ধরবে না স্যারে। আচ্ছা, তো এখন আসেন স্থলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। স্থলকোণের বিপরীত বাহু কোনটা? এ বিটা।
স্কয়ার একটা আঁকছি বুঝলাম, শেষ। এরপরের অংশে কি বলছে, ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওই কোণ বলতে কোনটা, স্থলকোণ। স্থলকোণের সন্নিহিত মানে কি ভাইয়া, লাগানো। লাগানো কোনটা কোনটা আছে, এসি এবং বিসি। এই যে এসি এবং বিসি লিখলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে, সেজন্য ভাইয়া কি করছে, স্কয়ার দিছে। ওকে, এরপর কি বলছে দেখেন, সবুজ কলম দিয়ে লিখছি, ওই দুই বাহুর যে কোনো একটি। তাহলে ওই দুই বাহু বলতে কোনটা, সন্নিহিত আর কি। ওই দুই বাহুর এইটা এটা ওই দুই বাহু বলতে বুঝাইছে, ওই দুই বাহুর যে কোনো একটি। তাহলে আমরা বিসি কে নিলাম, এবং কার উপর বলতে কার উপর, বিসি এর উপর অপর বাহু। অপর বাহু বলতে কোনটা, এই বাহুটা। বিসি এর উপর এই বাহুটা লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ আমাদের কোনটা আসছে, এই সিডিটা। এই সিডিটা এটা হচ্ছে আমার লম্ব অভিক্ষেপ। হ্যাঁ, লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দ্বিগুণ 2 দিলাম, সমষ্টি প্লাস দিলাম, সমান দিলাম। ওকে, তো আমরা এখানে কি করছি, বিসি কে ই পর্যন্ত বর্ধিত করছি, বিসি এর বর্ধিত অংশের উপরে এডি লম্ব আঁকছি। আমরা লম্ব বিক্ষেপ হচ্ছে এটা, লম্ব কেন আঁকছি, কারণ আমাদের লম্ব বিক্ষেপ লাগবে এই জন্য। ঠিক আছে, আশা করি তোমরা বিশেষ নির্বাচনটা বুঝতে পারছো। আর যদি কোনো অংশ না বুঝো, বিন্দুমাত্র কোনো কনফিউশন থাকে যে ভাইয়া এই শব্দটা বুঝতেছি না, অথবা এই জায়গাটা একটু বুঝে দেন, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো, অথবা ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো। আচ্ছা, তাহলে আমরা এরপরে প্রমাণে চলে যাই। প্রমাণটা আমাদের বেশিক্ষণ লাগবে না, বিশেষ নির্বাচনটা একটু তুলনামূলক সময় লাগছে আর কি। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রমাণার্থী বন্ধুরা আমরা প্রমাণে চলে আসি। তো দেখো আমরা কি করছিলাম মনে আছে, আমরা করছিলাম কি, বিসি বাহুর বর্ধিতাংশ এর উপরে এডি লম্ব আঁকছিলাম। লম্বটা কেন আঁকছিলাম, কারণ আমাদের একটা কি দরকার হচ্ছিল, আমাদের একটা লম্ব অভিক্ষেপের দরকার হচ্ছিল। ঠিক আছে, তাহলে দেখো আমরা করছি কি, বিসি বাহুর বর্ধিতাংশের উপর। তাহলে বিসি বাহুর বর্ধিতাংশ কোনটা, এই যে বিই হচ্ছে বিসি বাহুর বর্ধিতাংশ, এর উপর এডি লম্ব আঁকছি। তাহলে আমার হচ্ছে, যেহেতু লম্ব আঁকছি, এখানে 90 ডিগ্রি কি উৎপন্ন হয়েছে, কোণ উৎপন্ন হয়েছে। তোমরা মনে রাখো হচ্ছে, যদি আমরা কি আঁকি, লম্ব আঁকি, সেখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ভাইয়া 90 ডিগ্রি কোণ এর একটা কি আছে, একটা সুন্দর নাম আছে, ওইটা তোমরা সবাই জানো, ওইটা হচ্ছে কি, সমকোণ। ওইটা হচ্ছে কি স্যার, সমকোণ। তাইলে আমরা কি করছি দেখেন, বিসি বাহুর বর্ধিতাংশের উপর, বিসি বাহুর বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকছি, ফলে এখানে কি উৎপন্ন হয়েছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে বা সমকোণ উৎপন্ন হয়েছে। ওকে, আচ্ছা দেখেন, তাহলে আমরা ক্লাসের শুরুতে কাজ করছি হচ্ছে এই ত্রিভুজটা নিয়ে, এবিসি ত্রিভুজ নিয়ে। আচ্ছা স্যার, একটা কি বিষয় খেয়াল করেন তো, যদি আমরা এ ডি বি এই ত্রিভুজটাকে নিয়ে একটু কাজ করি, এই যে দেখেন একটু পাকা হয়ে গেছে, সরি। যদি আমরা কি করি স্যার, এ ডি বি এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি, তখন কি হবে দেখেন তো, আবার বলতেছি, ক্লাসের শুরুতে কিন্তু আমরা এ বি সি এই ত্রিভুজ নিয়ে কাজ করছিলাম, এ বি সি এই ত্রিভুজ নিয়ে। এখন যদি স্যার আমরা এ ডি বি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, তখন দেখেন তো কি হবে, আপনার এখানে এইটা একটা কোণ আছে, এইটা একটা কোণ আছে, এইটা একটা কোণ আছে। আপনার এখানে যে ডি কোণটা উৎপন্ন হয়েছে, দেখেন তো এই ডি কোণটার মান কত স্যার, 90 ডিগ্রি না। এই যে 90 ডিগ্রি না, 90 ডিগ্রি কেন, কারণ হচ্ছে আপনার এটা এক লম্ব আঁকা হয়েছিল। যেহেতু লম্ব আঁকা হয়েছিল, আমরা জানি লম্ব আঁকলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি স্যার, আপনার এ ডি বি এর একটা কোণ, ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। ভাইয়া ক্লাসের শুরুতে বলছিলাম হচ্ছে যে এই ত্রিভুজের একটা কোণ স্থলকোণ, ওইটা হচ্ছে স্থলকোণী ত্রিভুজ। আর এখন বলতেছি হচ্ছে যে ত্রিভুজের তিনটা কোণের মধ্যে একটা কোণ সমকোণ, ওইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণ মানে কি স্যার, 90 ডিগ্রি। 90 ডিগ্রিটা এখানে কোত্থেকে আসছে, কারণ লম্ব বিক্ষেপ আকার স্বার্থে আমরা কি করে আঁকছিলাম, একটা লম্ব আঁকছিলাম। ঠিক আছে, তাহলে ভাই এতক্ষণ যে বকরগুলো করছে, আমি জাস্ট প্রমাণের কথাটা লিখে ফেলতেছি। ঠিক আছে, তাহলে একটু দেখেন আমরা কি করি, বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ কোনটা, বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ কোনটা স্যার, সিডি না। এই যে সিডি না, লম্ব অভিক্ষেপ হচ্ছে আমাদের সিডি
আচ্ছা, যেহেতু আমাদের অভিক্ষেপ সিডি, তাই আমাদের কোণ, এই যে ডি কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি বা 100 কোণ, তাই কোণ এ ডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি, বা কি লিখতে পারি স্যার, এক সমকোণ। এটা ভাই আমি লিখছি, জাস্ট এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে, 90 ডিগ্রি বা এক সমকোণ। আচ্ছা, এখন তাহলে দেখেন আপনারা সবাই এ বি ডি, এই ত্রিভুজটার এই ডি কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণ না? তাহলে আমাদের কি বলতে পারি, এ বি ডি এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি ভাইয়া, সুতরাং ত্রিভুজ এ বি ডি হলো সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তো এখন তোমরা একটা কথা জানা হচ্ছে, সমকোণী ত্রিভুজ যদি কোথাও চলে আসে তাহলে অবভিয়াসলি একটা কথা চলে আসে, এটা হচ্ছে কি, পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য কখন নিয়ে আসব, যখন তোমার সমকোণী ত্রিভুজ এই টার্মটা চলে আসবে। আমরা কি জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের, আচ্ছা বিবৃতিটা না বলে একটু পেঁচে যাবে, আমরা জানি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। স্যার অতিভুজ কোনটা, এই যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, আচ্ছা, তো হচ্ছে তা আমরা এখন কি পাই, ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তাহলে ভাইয়া আপনি পিথাগোরাসের উপপাদ্য এই জিনিসটা যেখানে প্রমাণ করার জন্য লাগবে, বুঝছেন কেমনে? কারণ স্যার আপনার এখানে সমকোণ শব্দটা চলে আসছে, সমকোণ শব্দটা আসলে আমরা থেকে কাজ করার জন্য যে পিথাগোরাসের উপপাদ্য লাগবে এটা আপনার মাথায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, একটু সবাই খেয়াল করেন, আমি এই ত্রিভুজটা একটু এখানে আঁকতেছি জাস্ট বোঝানোর সুবিধার্থে। আবার এটা হচ্ছে আলটিমেট ত্রিভুজ এ বি ডি, এটা হচ্ছে সি, এই কোণটা হচ্ছে আপনার সমকোণ। এইটা আমাদের লাগবে না, আমরা একটু করে টাকা রাখবো, সমস্যা নেই। তাহলে এখন আসেন আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। ভাই কিন্তু লেকচার মানে বুঝাইছে ভালো করে। তাহলে এখন স্যার অতিভুজ কোনটা, আপনার এটা সমকোণ না, সবসময় মনে রাখবেন হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি, অতিভুজ বলি। তাহলে আপনার এখানে অতিভুজ কোনটা স্যার, অতিভুজ হচ্ছে আপনার এডি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এডি না, এটা বি, আমরা এখানে কি লিখতে পারি, এ বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার লিখলাম আর কি। তাহলে এখন আসেন ভূমি কোনটা স্যার, যে বাহুটা শুয়ে থাকে, যে বাহুটা দেখেন তো, আমি যদি এখানে একটা মানুষ আঁকি, এই মানুষটা শুয়ে আছে না, তাহলে যে বাহুটা শুয়ে থাকে ওইটা হচ্ছে ভূমি, আর যে বাহুটা দাঁড়াই থাকে ওইটাকে আমরা কি বলতে পারি, লম্ব বলতে পারি। দেখেন তো আমাদের এই মানুষটা দাঁড়ায় আছে না স্যার, হ্যাঁ এই মানুষটা দাঁড়ায় আছে না, তাহলে আমাদের অতিভুজ কোনটা, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর ভূমি কোনটা, কথাগুলো কিন্তু লিখে রাখবেন, যে বাহুটা শুয়ে থাকে ওটা হচ্ছে ভূমি, আর যে বাহুটা দাঁড়ায় থাকে ওটা হচ্ছে আমাদের লম্ব। যদি বা অতিভুজের প্রভাব পরিচয় হচ্ছে সমকোণের বিপরীত বাহু, এটা ঠিক আছে, আর লম্ব ভূমি এর প্রভাব পরিচয় শুয়ে থাকে আর দাঁড়ায় থাকে এটা না, জাস্ট আপাতত বোঝানোর সুবিধার্থে বলতেছি। লম্ব এর টোটাল রিয়েল পরিচয় কিন্তু এটা না, তোমরা আপাতত এতটুকু মনে রাখো। তাহলে আমরা লম্ব এর জায়গায় কাকে লিখতে পারি স্যার, এডিকে লিখতে পারি, ইকুয়াল টু এডি স্কোয়ার। ভূমির জায়গায় কাকে লিখতে পারি স্যার, বিডিকে লিখতে পারি, বিডি স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা একটু মুছে দিই এই জিনিসটা একটু লিখতেছি। তাহলে অনুসারে কি পাই, অনুসারে পাই হচ্ছে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটা আর লাগবে না, এটা মুছে দিই। তারপর দেখো এখানে এই যে তোমার বিডি বাহু আছে না স্যার, এখানে বিডি বাহু আছে না, এই যে বিডি বাহু, এটা হচ্ছে আপনার ধরেন কথার কথা বিডি বাহু। এখন বিডি বাহু মাঝখানে এটা কি আছে, সি আছে না, তাহলে এখন দেখেন তো আমরা বিডি সমান লিখতে পারি না বিসি, এই যে এইটা এই অংশটা যোগ এই অংশটা যোগ সিডি, বিডি ইকুয়াল টু বিসি যোগ সিডি, মানে এই অংশটা এবং এই অংশটা যদি আমরা যোগ করি বিডিটা পাবো না, পাবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতেছেন আমরা বিডি, এই বিডি এর বদলে আমরা কি লিখতে পারি, বিসি যোগ সিডি। কেন, কারণ হচ্ছে এই অংশটা এবং এই অংশটা যোগ করলে আমরা এই অংশটা পাচ্ছি, কথা বুঝছেন?
তাহলে আমরা এটা একটু মুছে দিই। তাহলে আমরা এর পরের লাইনে কি লিখতে পারি, এ বি স্কোয়ার যোগ বিডি এর বদলে আমরা কি লিখবো, বিসি যোগ সিডি, বিসি যোগ সিডি, বাইরে একটা কি থাকবে, হোল স্কোয়ার থাকবে। এটা কিন্তু দিতে ভুলে যাবেন না, এটা কিন্তু দিতে ভুলে যাবেন না। দেখে আপনারা আমাকে একটা সূত্র বলেন, দেখে পারেন নাকি? ছোটকাল থেকে আমরা শিখে আসছি না সূত্রটা, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা ছোটকাল থেকে শিখে আসছি না? তাহলে আপনারা এখানে হচ্ছে এটাকে এ ধরেন, এটাকে হচ্ছে বি ধরেন। তাহলে আমরা কি লিখতে পারি, এটা থাক সমস্যা নেই, এ মানে হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে আপনার বিসি স্কোয়ার যোগ 2ab, তাহলে 2a বলতেছি কিন্তু এ লিখবো না, বিসিকে লিখবো, 2ab বলতে বি লিখতেছি কিন্তু বি লিখবো না, সিডি লিখবো। সিডি আর ডিসি সেম কথা, কোনো সমস্যা নেই। আর বি স্কোয়ার, বি বলতে সিডি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করছি, এখানে করছি হচ্ছে জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা খাটাইছি। আসলে সবাই বুঝতে পারছো, এ প্লাস বি হোল স্কোয়ার মানে আমরা জানি এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে আমরা বিসিকে এ ধরে নিয়েছি, সিডিকে বি ধরে নিয়েছি। তাহলে আমরা বলতে এ প্লাস বি হোল স্কোয়ার বললেও বি এর বদলে বিসি এবং বি এর বদলে কি বসাইছি, সিডি বসাইছি। হ্যাঁ, তুমি এখানে যে কাজটা করছো একটু তোমাকে দিয়ে দিতে হবে, ব্র্যাকেটের মধ্যে না দিলে সব হয়তো মাইন্ড করতে পারে। এটা হচ্ছে তোমার বিডি ইকুয়াল টু কি স্যার, বিসি যোগ সিডি। হ্যাঁ, আচ্ছা, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এরপরে ভাই আমরা কি করতে পারি একটু দেখেন তো সবাই। এরপর আমরা কি করতে পারি, আপনার ডি স্কোয়ার সিডি স্কোয়ারটা লাস্টে যেটা আছে আমরা একটু ফার্স্টে লিখতেছি, পাঁচটা থাকা লাস্টে থাকা সেম কথা, জাস্ট একটু মনে সুবিধার্থে, আর বাকিগুলো সেম থাকবে। এখানে বিসি স্কোয়ার আছে না, বিসি স্কোয়ার আছে আর এটা আছে 2 ইন্টু বিসি ইন্টু সিডি। হ্যাঁ, আচ্ছা, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, আমরা এর নেক্সট অংশে যাই। দেখেন তো স্যার, এখানে আমরা প্রথমে কাকে নিয়ে কাজ করছি, প্রথমে কাজ করছি হচ্ছে আমরা এ ডি বি এই সমকোণী ত্রিভুজটা নিয়ে। কিন্তু স্যার আমার এখানে সমকোণ উৎপন্ন হওয়ায় সমকোণী ত্রিভুজ কিন্তু দুইটা হয়ে গেছে। একটা হচ্ছে আপনার এই যে এ বি ডি, এইটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এখানে কিন্তু আরেকটা সমকোণী ত্রিভুজ আসছে। ওইটা কোনটা, ওইটা হচ্ছে আপনার এইটা, ওইটা হচ্ছে আপনার এ এ ডি সি, এ ডি সি। এইটাও একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে, এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে হচ্ছে ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব, প্রথমে বড় ত্রিভুজটা নিয়ে কাজ করছি, প্রথমে বড় সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করছি, এখন হচ্ছে ছোট সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। ওকে, তাহলে ছোট সমকোণী ত্রিভুজ কোনটা, এ ডি সি। এ ডি সি কে স্যার আপনি সমকোণী ত্রিভুজ কেন বলতেছেন, কারণ এ ডি সি এর কোণ ডিটা হচ্ছে সমকোণ। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, আচ্ছা আমরা এটাকে হচ্ছে, আমি লিখতে ভুলে গেছি, আপনারা এটাকে ধাপ 1 দিয়ে দেখতে সুন্দর লাগে, এতটুকু পর্যন্ত ধাপ 1 থাকবে, ঠিক আছে? এরপর এখন যেখান থেকে শুরু করতেছি ওইটা হচ্ছে আপনার ধাপ 2। তাহলে এটা হচ্ছে আপনার ধাপ 2। ধাপ 2 আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এ ডি সি এ, ত্রিভুজ এ ডি সি এ, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাই পিথাগোরাসের পদ্ধতি অনুসারে কাজ করবো আর কি আমরা। এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাই, অতিভুজ স্কোয়ার। তাহলে আপনার এটা হচ্ছে ত্রিভুজ এ ডি সি, এটা হচ্ছে সমকোণ, বিপরীত বাহু কোনটা, এটা না? তাহলে আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কোয়ার। এটা আপনার অ্যাসিটা হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি কোনটা, যেটা শুয়ে আছে, সিডি স্কোয়ার, লম্ব কোনটা, এডি, যেটা কি আছে দাঁড়ায় আছে। এটা আমরা পাই না, এটা আমরা পাই। হ্যাঁ, তাহলে আমরা এটাকে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। এটা হচ্ছে আমাদের ধাপ 2। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। তোমরা একটু ইয়া করিও, আমরা এখানে যে একটা ইয়া পাইছিলাম না, মানে লাস্ট একটা লাইন পাইছিলাম না, এটা হচ্ছে ধরো এ বি স্কোয়ার ইকুয়াল টু কি পাইছিলাম, এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার যোগ লাস্টেরটাকে আগে এনে লিখছিলাম সিডি
স্কোয়ার এরকম একটা লাস্টে এক লাইন ছিল না, তুমি ওটাকে 1 নম্বর সমীকরণ দিও। ঠিক আছে, আমি একটু ভুলে গেছিলাম, ওইটাকে তোমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিও, 1 নম্বর সমীকরণ দিও। ঠিক আছে, তো সিডি স্কোয়ার এটা ছিল হচ্ছে যোগ 2 ইন্টু বিসি সিডি, এরকম একটা লাইন ছিল না, ওইটাকে তোমরা 1 নম্বর সমীকরণ দিও। ঠিক আছে, আচ্ছা তো এখন আসো 1 নম্বর সমীকরণে আমরা এটাকে তোমরা ধাপ 3 দিও, ধাপ 3 বইয়ে ধাপ দেওয়া হয় না, তোমরা ধাপ দিয়ে দিয়ে করলে দেখতে সুন্দর লাগে, প্লাস হচ্ছে মনে থাকে। ধাপ 3 অনুসারে আমরা কি করতে পারি, 2 নং হতে এসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার 1 নং, মানে আমরা যেটা মুছে দিছি আর কি, 1 নং এ বসিয়ে পাই। তাহলে আমাদের আগে 1 নং কি ছিল এটা একটু লিখতে হবে। 1 নংটা কি ছিল ভাই, এত ভুলে গেছি, একটু দেখি। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি, এটা ছিল। হ্যাঁ, তাহলে এখন আসেন আমরা 1 নম্বর সমীকরণ থেকে দেখেন তো কী কী পাচ্ছি। এটা না সিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার না, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি। তো এটাও হচ্ছে আপনার 1 নম্বর সমীকরণ ছিল। হ্যাঁ, তো এখন দেখেন তো আপনি এখানে কী আছে, এখানে আছে হচ্ছে আপনার সিডি স্কোয়ার, মিল আছে কি নাই, আছে। এরপর আপনার এখানে আছে এডি স্কোয়ার, মিল আছে কি নাই, আছে। তার মানে হচ্ছে আমরা এই দুজনকে না লিখে এই দুজনের বদলে কাকে লিখতে পারি, স্যার সমান দিয়ে এসি স্কোয়ার আছে না, তাহলে আমরা এখানে এসি স্কোয়ারটা বসাতে পারি পরবর্তী লাইনে। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী লাইনে এই অংশটা বদলে এসি স্কোয়ার বসাচ্ছি 2 নম্বর সমীকরণ থেকে। ঠিক আছে, তাহলে বা এবি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, এসি স্কোয়ার। এই জিনিসটা লিখতেছে না কেন, কারণ হচ্ছে আমাদের এই জিনিসটা মান হচ্ছে কি এসি স্কোয়ার, প্লাস বাকিগুলো সেম থাকবে, বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। ঠিক আছে, তাহলে দেখুন তো আমরা প্রমাণ কি করতে চাচ্ছিলাম, এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস 2 ইন্টু প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি, 2 ইন্টু বিসি ইন্টু সিডি, এটা তো প্রমাণ করতে চাচ্ছিলাম। তাহলে আমরা কি হয়ে গেছে, আমাদের খুব সহজে আমরা প্রমাণ করে ফেলতে পারছি, প্রমাণিত। এটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি, প্রমাণিত শব্দটা লেখা। আচ্ছা, আর তাহলে আশা করি বুঝতে পারছো আমরা কি করছি। প্রথমে প্রমাণটা একদম সহজ। প্রমাণটা হচ্ছে আমাদের প্রথমে আমরা বাইরে যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এটা নিয়ে কাজ করছি। কাজ করার সময় হচ্ছে তোমার এখানে যে বিডি বাহুটা আছে এটাকে আমরা 2টা বাহুর যোগফল হিসেবে লিখছি, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিডি। শুধু এটুকু করছে, এটুকু করে কি করছিলাম, স্কোয়ার করে দিয়েছিলাম। ওকে, পরবর্তী ধাপে কি করছি, বড় ত্রিভুজটা নিয়ে কাজ না করে আমরা ছোটো ত্রিভুজটাকে নিয়ে সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করছি। তো এখানে হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণটা বের করছি। তো 1 নম্বর সমীকরণে এটা ছিল আপনার 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে আপনার 2 নম্বর সমীকরণ থেকে যে মানটা বের করছিলাম ওইটা বসাই দিছি, আনসারটা চলে আসছে। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক অনেক ভালো লাগছে। তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, যদিও বা ক্লাসের লেন্থটা একটু বড় হয়ে গেছে তার জন্য ভাইয়া সরি, একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটুকু বুঝছো। তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো এবং নোট করো, ইনশাল্লাহ ক্লাসটা ভালো করে বুঝতে পারবা। আর ক্লাসটা ছিল হচ্ছে একদম বিগিনার লেভেলে, যারা কখনো পদটা পড়া নেই অথবা পড়লে ভালো করে বুঝে নেয়, এটা ছিল তাদের জন্য। তারপরে যদি তোমরা এই ক্লাসে কোনো একটা অংশ না বুঝে থাকো অবশ্যই ভাইকে প্রশ্ন করতে পারো। কথা বুঝতে পারছি? এরপর হচ্ছে ক্লাসটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিবা, প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা এই হাবি চাবি কথাবার্তা শেয়ার করে দিবা আর কি। হ্যাঁ, তো একটা কথা মনে রাখবো যে তুমি যদি আরেকজনের উপকার করো, আল্লাহ কিন্তু তোমাকে এর প্রতিদান অনেক বেশি বাড়িয়ে দান করবে। তুমি ক্লাসটা যদি শেয়ার করো, তোমার আরেকটা বন্ধু কিন্তু যে কখনো এটা আগে হয়তো পড়ে নাই অথবা পড়লেও সমস্যা আছে, তো ও তোমার তুমি শেয়ার করার মাধ্যমে এটা পাইছে না, ওর তো একটা উপকার হয়েছে। তো তুমি যে ওর উপকার করছো, আল্লাহ দেখা যাবে তোমাকে অন্য কোনো একটা দিয়ে সফলতা দান করছে। ঠিক আছে, তো স্যার আপনার যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমাদের আজকে ক্লাসে 2টা পড়ানোর কথা ছিল, ক্লাসের ডিউরেশনটা একটু বেশি বড় হয়ে যাবে, আমরা আরেকটা পার্টে বড় 2টা পড়াবো আর কি। হ্যাঁ, পদ 4 নম্বর পদটা 2টো পদ পড়ানোর কথা ছিল, 3 নম্বরটা পড়াইছি আলহামদুলিল্লাহ, 4 নম্বরটা আমরা পরবর্তী ক্লাসে আরেকটা ক্লাসে পড়াবো আর কি। তো আজকে এতটুকু থাক। অনুশীলনী পাঠশালা এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।